হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আপার প্রাইমারি 2025 প্রস্তুতি পড়বে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে যেটা আমরা আলোচনা করছি সমাজ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রোল প্লে করে, কারণ আমরা জানি যে আপার প্রাইমারি যে 7 নাম্বার সোশ্যাল স্টাডিজ রয়েছে সেখানে কিন্তু ইতিহাস, ভূগোল এবং ইন্ডিয়ান পলিটি থেকে প্রশ্ন থাকে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৈদিক সভ্যতা। ঠিক আছে, তো বৈদিক সভ্যতাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিব। একটা হচ্ছে কি আদি বৈদিক সভ্যতা, আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক সভ্যতা। তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি আদি বৈদিক সভ্যতা, অর্থাৎ বৈদিক সভ্যতার প্রথম পর্যায়। এর আগের যে ক্লাসগুলো আমি করিয়েছিলাম তোমাদের সিন্ধু সভ্যতা, তারপরে রয়েছিল কি দেখো, যে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতার যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকে করে নিও, কারণ পরপর ক্লাস করলে তবে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী তোমাদের মনে থাকবে। চলো দেখো, তাহলে আজকে আমরা যে জিনিসটা পড়বো একদম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, টু দি পয়েন্ট আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস জেনে নেবো, প্রত্যেকটা পয়েন্ট টু দি পয়েন্ট আকারে। দেখো, তাহলে যেটা আমরা জানছি সেটা হচ্ছে কি বৈদিক সভ্যতা। তো বৈদিক সভ্যতার সময়কালটা আমাদেরকে জানতে হবে। তাহলে বৈদিক সভ্যতার টেনিওর বা টাইম পিরিয়ডটা কি ছিল? টাইম পিরিয়ডটা ছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ, মানে বিফোর খ্রিস্ট। ঠিক আছে, বিফোর খ্রিস্ট বিসি, মানে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। এই যে সময়কাল, এই সময়কালটাকে আমরা কি বলবো? বৈদিক সভ্যতা। তাহলে এখান থেকে প্রথম প্রশ্ন আমরা পেয়ে গেলাম যে বৈদিক সভ্যতার সময়কাল কি? বৈদিক সভ্যতার সময়কাল হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দ। প্রথম পয়েন্ট। তারপর প্রত্যেকটা পয়েন্ট এক এক করে দেখে নিব। আর্যরা ভারতের বাইরে থেকে আগত জাতি। তাহলে ভারতবর্ষে কিন্তু আর্য জাতির আগমন হয়েছিল। আর্য জাতি কিন্তু ভারতে কিন্তু প্রথম থেকে কিন্তু ছিল না। আর্যরা ভারতের বাইরে থেকে ভারতে এসে কিন্তু তারা বসবাস শুরু করে। প্রধানত আর্যরা আসে কোথা থেকে? মধ্য এশীয় অঞ্চল, অর্থাৎ আমাদের যে এশিয়া মহাদেশ রয়েছে, তো এশিয়া মহাদেশের যে মিডিল পোর্শন যে সমস্ত দেশগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু এই মানে আর্যরা আমাদের ভারতবর্ষে আসে। আর বৈদিক যুগে বা এই বৈদিক সভ্যতায় কারা ছিল? মানে বৈদিক সভ্যতায় কারা ছিল? আমরা জানি যে বৈদিক সভ্যতায় আর্যরা ছিল। আর আর্যদের যে জীবন বা যাত্রা সেটা কিন্তু উন্নত ছিল না, আর সহজ সরল ছিল না। যেমন সিন্ধু সভ্যতায় মানুষদের জীবনযাত্রা কেমন ছিল? অনেকটা উন্নত ছিল, কারণ তাদের জীবনযাত্রা ছিল নগর কেন্দ্রিক, তাই তো? কারণ আমরা জানি যে শহরের মানুষের জীবনযাত্রা উন্নত হয়। ঠিক তেমনি যে তোমার যে হরপ্পা সভ্যতায় মানুষের জীবনযাত্রা ছিল উন্নত, কিন্তু বৈদিক যুগে মানুষের জীবনযাত্রা তেমন একটা উন্নত ছিল না, আর তাদের জীবনযাত্রা কিন্তু সরলও ছিল না। আরেকটা ইম্পর্টেন্ট, তাদের ধর্মীয় জীবন এবং সামাজিক জীবন ধীরে ধীরে কিন্তু তাদের জটিল আকার ধারণ করে। দেখো, এবার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষার জন্য মনে রাখতে হবে সেগুলো কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে, যেমন এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে এটা পড়ে নি। বলছে জাতিভেদ প্রথা কিন্তু স্পষ্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে বৈদিক যুগে বা তোমার আর্য যুগে কিন্তু জাতিভেদ প্রথা ছিল, বর্ণ প্রথা ছিল, এবং সেটা কি ছিল? অনমনীয়। অনমনীয় মানে কি? একদম কঠোর। তাহলে বৈদিক সভ্যতায় জাতিভেদ প্রথা কিন্তু কঠোর ছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মহিলাদেরকে সমাজে কিন্তু তেমন একটা মর্যাদা দেওয়া হতো না, অর্থাৎ আর্য যুগে বা বৈদিক সভ্যতায় মহিলাদেরকে তেমন ভাবে মর্যাদা দেওয়া হতো না, এবং জাতিভেদ প্রথা কিন্তু ছিল কিরকম? কঠোর ছিল। সেই জন্য কি হয়েছিল, তখনকার দিনে একটা আন্দোলনের সৃষ্টি হয় বা একটা আন্দোলনের আবির্ভাব হয়। সেই আন্দোলন থেকে তৈরি হয় কি? জৈন ও বৌদ্ধ ধর্ম। মনে থাকবে, তাহলে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই দুটো ধর্মের আবির্ভাবের পিছনে মেন কারণ কি ছিল? তাহলে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম আবির্ভাবের পিছনে মেন কারণ ছিল জাতিভেদ প্রথা, আর দ্বিতীয়ত হচ্ছে সমাজে নারীর অবস্থান। এই দুটো পয়েন্ট তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট দেখো, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে ভারত তথা মানে আমরা জানি যে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শুরু করেছিল বলতো? প্রথমে পড়িয়েছিলাম সিন্ধু সভ্যতায় পড়িয়েছিলাম, মানুষ প্রথম কিন্তু তামার ব্যবহার প্রথম
শুরু করে। কিন্তু যখন বৈদিক সভ্যতা চলে আসলো, মানে বৈদিক সভ্যতা আসলো, তখন কিন্তু মানুষ কিন্তু লোহার প্রচলন করতে শুরু করে। আমরা দেখেছিলাম সিন্ধু সভ্যতায় মানুষ তামার ব্যবহার পারত, কিন্তু লোহার প্রচলন কিন্তু ছিল না। যখন মানুষ বৈদিক সভ্যতায় আর্যরা আসলো, তখন কিন্তু তারা লোহর যে ব্যবহার বা আয়রনের যে ব্যবহার সেটা কিন্তু তারা শুরু করে। যখন তারা আয়রনের ব্যবহার শুরু করলো, তখন কি করলো, যে লোহার বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করতে শুরু করলো, যার ফলে তাদের কৃষিকাজের জন্য বিভিন্ন নাঙল, কৃষি, তারপরে পশু শিকার করার জন্য বিভিন্ন ধারালো যন্ত্র তৈরি করতে শুরু করলো। তারপর তাদের ধীরে ধীরে কিন্তু জীবনযাত্রা মান কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে। নেক্সট দেখো, নেক্সট বলছে যখন ভারতবর্ষের সিন্ধু সভ্যতার পতন ঘটে, তারপরে কিন্তু ভারতবর্ষে এই সভ্যতার আগমন হয়। তাহলে সিন্ধু সভ্যতার পতন হওয়ার পরেই কিন্তু এই যে বৈদিক সভ্যতা, সেই বৈদিক সভ্যতার আবির্ভাব ঘটে। তাহলে তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বৈদিক সভ্যতার আবির্ভাব ঘটেছিল কোন সভ্যতার পতনের পর, তাহলে আনসার হবে কি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা পতনের পর কিন্তু এই বৈদিক সভ্যতার আগমন ঘটেছিল। নেক্সট দেখো, নেক্সট বলছে বেদকে ভিত্তি করে এই সভ্যতা গড়ে ওঠে বলে এর নাম হচ্ছে বৈদিক সভ্যতা। তাহলে এই সভ্যতাকে কেন বৈদিক সভ্যতা বলা হয়? তাহলে আর্যদের সভ্যতাকে কেন বৈদিক সভ্যতা বলা হয়েছিল? পরীক্ষা যদি প্রশ্ন আসে যে আর্যদের সভ্যতাকে কেন বৈদিক সভ্যতা বলা হয়েছিল, কারণ এই সভ্যতার মানুষরা বেদকে কেন্দ্র করে জীবনযাপন করত, অর্থাৎ বেদকে ভিত্তি করে তাদের জীবনযাপন গড়ে উঠেছিল। এই জন্য এই সভ্যতার নাম হচ্ছে বৈদিক সভ্যতা। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের পরীক্ষার জন্য এটা, যে ধরো হরপ্পা সভ্যতা কি ছিল, বারবার বলে আসছি যে হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতা কিরকম ছিল? হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক, কিন্তু এই বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক। এটা মাথায় রাখবে, হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক, মানে টাউন রিলেটেড, আর এই বৈদিক সভ্যতা ছিল গ্রাম সেন্ট্রিক, মানে ভিলেজ সেন্ট্রিক, মানে গ্রাম কেন্দ্রিক সভ্যতা। মনে থাকবে? এবার দেখো, এবার আমরা যেটা দেখবো, এই বৈদিক সভ্যতাকে বা আর্য সভ্যতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদি বৈদিক সভ্যতা, যেটা ঋগ্বেদে বর্ণিত আছে এই সভ্যতা। তাহলে যদি বলা হয় যে আদি বৈদিক সভ্যতার কথা আমরা জানতে পারি কোন সাহিত্য থেকে, তাহলে আনসার হবে কি ঋগ্বেদ থেকে। আদি বৈদিক সভ্যতার সময়কাল কি? আদি বৈদিক সভ্যতার সময়কাল হচ্ছে 1500 থেকে 1000, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। আর আরেকটা হচ্ছে পরবর্তী বৈদিক সভ্যতা, যেটার সময়কাল হচ্ছে 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। মনে থাকবে? দেখো, এবার যেটা বলছে ঋগ্বেদ, মানে ঋগ্বেদ ছিল, মানে ঋগ্বেদ, ঠিক আছে, ঋগ্বেদ করে দাও। ঋগ্বেদ ছিল আর্যদের প্রাচীনতম সাহিত্য। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আর্যদের প্রাচীনতম সাহিত্যের নাম কি? তাহলে কি আনসার হবে? আর্যদের প্রাচীনতম সাহিত্যের নাম হচ্ছে ঋগ্বেদ। মনে থাকবে এটা ঋগ্দেব না, এটা ঋগ্বেদ হবে, ঠিক আছে, ঋগ্বেদ। ঋগ্বেদ ছিল আর্যদের প্রাচীনতম সাহিত্য। ঋগ্বেদের রচনার ওপর ভিত্তি করে পণ্ডিতরা 1500 থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে ভারতে আর্যদের আগমন জানা যায়। তাহলে যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে ভারতে আর্যরা কবে এসেছিল আমরা জানতে পারি কি থেকে, তাহলে আনসার হবে কি ঋগ্বেদ থেকে। আর ঋগ্বেদ কি ছিল? বৈদিক সভ্যতার একটি প্রাচীনতম সাহিত্য। তাহলে বৈদিক সভ্যতার প্রাচীনতম সাহিত্যের নাম কি? পরীক্ষা যদি প্রশ্ন আসে, বৈদিক সভ্যতার প্রাচীনতম সাহিত্যের নাম হচ্ছে ঋগ্বেদ। আর ঋগ্বেদের ওপরে ভিত্তি করেই পণ্ডিতরা কিন্তু এই সময়কালটাকে নির্ণয় করেছিল। নেক্সট দেখো, আর এই যে বৈদিক সভ্যতার স্রষ্টা কাদের বলা হয়? তাহলে বৈদিক সভ্যতার স্রষ্টা বলা হতো কাদের? আর্যদের। তাহলে আর্যদের কি বলা হতো? আর্যদেরকে বলা হতো বৈদিক সভ্যতার স্রষ্টা। আর খাঁটি সংস্কৃত শব্দে আর্য কথারই অর্থ কি? আর্য কথারই অর্থ হচ্ছে সৎ বংশজাত বা অভিজাত মানুষ। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আর্য কথাটির অর্থ কি? পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে আনসার হবে কি অভিজাত মানুষ, যারা উচ্চ পর্যায়ের ধনী তারা। তাহলে আর্যরা ছিল কি? আর্যরা ছিল একদম উচ্চ পর্যায়ের, অর্থাৎ অভিজাত শ্রেণীর মানুষ। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষাতে বিসিএস অনেকবার এসছে এই প্রশ্নটা, যে আর্য বলতে একটি জাতিকে বোঝায়।
বোঝেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিন্তু আর্য বলতে কাকে বুঝি? আমরা প্রকৃতপক্ষে আর্য বলতে কোনো একটা মানুষের গোষ্ঠী বা মানুষের জাতিকে বুঝি, তাই তো? আর্য বলতে মানুষের একটা জাতিকে বুঝি, কিন্তু না, আর্য বলতে কোনো একটা জাতি নয়, এটা একটা ভাষাগত ধারণা, মনে থাকবে। তাহলে আর্য কথাটির অর্থ হচ্ছে কি অভিজাত বংশ বা অভিজাত মানুষ। আর আর্যটা কি? আর্যটা হচ্ছে একটি ভাষাগত ধারণা। নেক্সট দেখো, নেক্সট আরেকটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। আর্যদের যে ভাষা ছিল সে ভাষাকে আমরা কি বলবো? ইন্দো ইউরোপীয় ভাষা। কি বলবো? আর্যদের যেটি ভাষা প্রচলিত ছিল সেই ভাষাটা কি? সেই ভাষাটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। তাহলে আর্যদের ভাষাটিকে আমরা কি বলবো? আর্যদের ভাষাটিকে আমরা বলবো ইন্দো ইউরোপীয় ভাষা। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা কোনগুলো? যেমন হচ্ছে দেখো সংস্কৃত, এক হচ্ছে সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, জার্মানি, তারপর কেলোটিক, পার্সিক, এগুলোকে আমরা কি বলবো? ইন্দো ইউরোপীয় ভাষা। এবার দেখো, ভারতে যখন আর্যরা আসলো তার আগে ভারতের কোন জায়গায়, তাহলে ভারতের কোন জায়গাতে আর্যদের আধিপত্য প্রথম ছিল? তাহলে ভারতে আর্যদের প্রথম আধিপত্য ছিল সেটা হচ্ছে কি সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধু মানে কি? সপ্ত সিন্ধু মানে হচ্ছে সিন্ধু নদীর 5টা উপনদী রয়েছে। সিন্ধু নদীর কটা উপনদী? 5টা। কি কি দেখো, একটা হচ্ছে কি শতুদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা, এই 5টা উপনদী। আর তার সঙ্গে থাকছে সিন্ধু নদী আর সরস্বতী নদী। তাহলে এই 7টা, এই 7টাকে একসঙ্গে কি বলা হয়? সপ্ত সিন্ধু। মনে থাকবে, সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধু কোনগুলো? একটা শতদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা, তার সঙ্গে থাকছে সিন্ধু নদী এবং সরস্বতী নদী। এই 5-7টা নদীকে একসঙ্গে মিলিত হয়ে বলে সপ্ত সিন্ধু। আর আর্যরা এই 7টা নদীর চারপাশে কিন্তু তারা বসতি শুরু করে বা আধিপত্য তারা বিস্তার লাভ করতে শুরু করে। আর আরেকটা জিনিস আমরা জানলাম যে আর্যরা যে মধ্য এশিয়ার যে প্রান্ত ভাগটা ছিল সেটা কোথায় কোথায় দেখো, একটা হচ্ছে কি আফগানিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, কাশ্মীর, পাঞ্জাব, এই সমস্ত এলাকায় তাদের কিন্তু আধিপত্য প্রথম অবস্থায় ছিল। এই ইম্পর্টেন্ট পয়েন্টটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, দাক্ষিণাত্য মানে কি দক্ষিণ দিকে, ভারতের দক্ষিণ দিকে আর্যদের বিস্তারের জন্য দুটো ভূমিকা পালন করত, দুটো শ্রেণী। একটা হচ্ছে কি ঋষি শ্রেণী আর একটা হচ্ছে কি ব্রাহ্মণ শ্রেণী। বোঝা গেল? তাহলে ভারতের দক্ষিণ দিকে আর্যদের বিস্তারের জন্য দুটো শ্রেণী দায়ী ছিল, একটা হচ্ছে ঋষি শ্রেণী আর একটা হচ্ছে ব্রাহ্মণ শ্রেণী। ক্লিয়ার সবার? প্রাইমারি মতো আমাদের কিন্তু আপার প্রাইমারি নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের আপার প্রাইমারি ব্যাচে অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে অফিসিয়াল যে নাম্বারটি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9647300217, এখানে তোমরা কি কি পেয়ে যাবে আমাদের কোর্সে। এখানে তোমরা পাবে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আদার অন্যান্য রাজ্যের যে সমস্ত প্রশ্ন রয়েছে একদম সমস্ত কিছু সিলেবাস ওয়াইজ তোমরা থিওরি ক্লাস এবং সমস্ত কিছু তোমরা অল ডিটেলস পেয়ে যাবে। আমাদের ক্লাস হবে টিচমিন্ট এই অ্যাপটির মাধ্যমে। ক্লাসের পরে কিন্তু সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের কোর্সে অ্যাডমিশন নাওনি, এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে। চলো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বৈদিক সাহিত্য। তাহলে বৈদিক যুগের বিভিন্ন সাহিত্য ছিল। এখন আমাদের আধুনিক যুগের তো সাহিত্য রয়েছে, রবীন্দ্রনাথের সাহিত্য রয়েছে, বঙ্কিমচন্দ্রের সাহিত্য রয়েছে। তাহলে ঠিক বৈদিক যুগের তো কিছু না কিছু সাহিত্য ছিল, তাদের তো কিছু না কিছু লেখা ছিল, সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে বৈদিক যুগের সাহিত্য জানতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে? একটা হচ্ছে দেখো ঋগ, ঠিক আছে, ঋগ, সাম, যদু এবং অথর্ব। বোঝা গেল? ঋগ, সাম, যদু এবং অথর্ব, এই 4টি বেদ। তাহলে বেদকে কয় ভাগে ভাগ করা যায়? বেদকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারবো। কটি ভাগে? 4টি। একটা হচ্ছে কি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ
আর অথর্ববেদ। এছাড়াও কি ছিল? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ ও বেদাঙ্গ। এগুলো কি ছিল? এগুলো সব ছিল এক একটা বৈদিক সাহিত্য। মনে থাকবে? তাহলে যদি তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে যে বৈদিক সাহিত্য কোনগুলো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ, এগুলোকে আমরা কি বলবো? বৈদিক সাহিত্য। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে যে সমগ্র আর্য জাতির বা বৈদিক সভ্যতার প্রধান প্রাচীনতম সাহিত্যের নাম ছিল কি? বেদ। মনে থাকবে? আর বেদের মধ্যে সব থেকে প্রাচীন কোনটা? সেটা হচ্ছে কি? ঋগ্বেদ। এটাও তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম? এখানে বললাম যে আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম বা সাহিত্যের নাম সেটা হচ্ছে কি? বেদ। আর বেদের মধ্যে সব থেকে প্রাচীন কোনটা? সেটা হচ্ছে ঋগ্বেদ। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। আর হিন্দুরা বিশ্বাস করতেন যে বেদের যে লাইনগুলো বা বেদের যে উক্তিগুলো বা বেদের যে শ্লোকগুলো, মন্ত্রগুলো, সেগুলো কিন্তু মানুষের রচনা করেনি, সেগুলো ঈশ্বরের রচনা, ঈশ্বর প্রদত্ত বাণী। বোঝা গেল? যেমন আমাদের মুসলিমদের কোরআনে যে সমস্ত কথাগুলো আছে সেগুলো আমরা সবাই বিশ্বাস করি যে সেগুলো হচ্ছে ঈশ্বর প্রদত্ত, মানে ঈশ্বর থেকে আসা, মানুষের তৈরি করা নয়। ঠিক তেমনি হিন্দুরা বিশ্বাস করত যে বেদের যে বাণীগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষ কর্তৃক নয়, সেগুলো হচ্ছে ঈশ্বর কর্তৃক। এই জন্য বেদকে কি বলা হতো? যে অপৌরসীয়। কি বলা হতো? অপৌরসীয়, অর্থাৎ কোনো মানুষের দ্বারা রচিত নয়। নেক্সট, প্রাচীন ঋষিরা ঈশ্বরের এই বাণী শ্রবণ করেছিল বলে বেদকে কি বলা হতো? শ্রুতি। তাহলে আগেকার দিনে মানুষরা বেদের যে শ্লোকগুলো ছিল, বেদের যে মন্ত্রগুলো ছিল, বেদের যে স্তবকগুলো ছিল, সেইগুলো মানুষ কিন্তু শুনে শুনে মনে রাখতো। তাই বেদকে কি বলা হতো বা বেদের অপর নাম কি ছিল? শ্রুতি। শ্রুতি কেন বলা হতো? কারণ বেদ মানুষ শুনে শুনেই মুখস্থ করে ফেলেছিল। বোঝা গেল? তাহলে বেদ মানুষ শুনে শুনেই মুখস্থ করতো বলে বেদকে কি বলা হতো? বেদকে বলা হতো শ্রুতি। আমি যেটা বললাম তোমাদের, বেদকে আমরা 4 ভাগে ভাগ করি। একটা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। এই 4টি বেদ ছিল। আর তার মধ্যে ঋগ্বেদ ছিল সব থেকে প্রাচীন। তাহলে সব থেকে প্রাচীনতম বেদের নাম কি? সব থেকে প্রাচীনতম বেদের নাম হচ্ছে ঋগ্বেদ। নেক্সট দেখো, নেক্সট বলা হয়েছে ঋগ্বেদ রচিত হয়েছিল কবে? ঋগ্বেদ রচিত হয়েছিল আদি বৈদিক যুগে। কবে রচিত হয়েছিল? আদি বৈদিক যুগে। ঋগ্বেদ কবে রচিত হয়েছিল? আমরা এর আগে বললাম না, বৈদিক সভ্যতাকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে আদি বৈদিক সভ্যতা আর একটা পরবর্তী বৈদিক সভ্যতা। তাহলে ঋগ্বেদ রচিত হয়েছিল আদি বৈদিক যুগে, অর্থাৎ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। আর বাকি যে 3টি বেদ ছিল সে বাকি 3টি বেদ কিন্তু পরবর্তী বৈদিক যুগ, যেটা ছিল 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। আর প্রত্যেকটা বেদ মানে এই যে 4টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, অর্থাৎ প্রত্যেকটা বেদের কিন্তু আবার 4টি করে ভাগ রয়েছে। ঋগ্বেদের কটি ভাগ রয়েছে? ঋগ্বেদের 4টি ভাগ রয়েছে। কি কি? এক হচ্ছে কি? সংহিতা, 2 নাম্বার ব্রাহ্মণ, 3 নাম্বার হচ্ছে আরণ্যক, 4 নাম্বার হচ্ছে উপনিষদ। তাহলে প্রত্যেকটা বেদের কয়টি করে ভাগ রয়েছে? যদি পরীক্ষা প্রশ্ন আসে বেদকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? বেদকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। মনে থাকবে? আবার যদি পরীক্ষা প্রশ্ন আসে প্রত্যেকটা বেদকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি? প্রত্যেকটা বেদকে আবার আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। কি কি দেখো, এক হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর একটা হচ্ছে উপনিষদ। নেক্সট দেখো, এবার আমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানবো যেগুলো পরীক্ষা জিজ্ঞাসা করে। সংহিতা। সংহিতা কিভাবে লেখা? পদ্য লেখা। পদ্য মানে পোয়েম। সংহিতাটা বেসিক্যালি পোয়েম আকারে লেখা, কবিতা আকারে লেখা। আর ব্রাহ্মণটা কি? ব্রাহ্মণটা হচ্ছে প্রোজ। ব্রাহ্মণটা প্রোজ আকারে লেখা, মানে গদ্য আকারে লেখা। মনে থাকবে? আর সংহিতায় কি রয়েছে? সংহিতা রয়েছে নানান ধরনের মন্ত্র। সংহিতায় কি রয়েছে? নানান ধরনের মন্ত্র কিন্তু রয়েছে। আর ব্রাহ্মণে কি রয়েছে? ব্রাহ্মণে সেই মন্ত্র বা যাগযজ্ঞের বিধিগুলি
মানে মন্ত্রের ব্যাখ্যা বলতে পারি, বা বিভিন্ন যাগযজ্ঞের যে নিয়ম কানুন সেগুলো কিন্তু রয়েছে, কারণ এটা গদ্য ভাষায় লিখতে হবে। নেক্সট রয়েছে আরণ্যক। আরণ্যক জিনিসটা বোঝো, আমরা প্রত্যেকেই জানি যে আগেকার দিনে মানুষ একটা জীবন সংসার করার পরে তারা সংসার ছেড়ে কিন্তু সন্ন্যাসী হয়ে যেত বনে জঙ্গলে গিয়ে। তো বনে জঙ্গলে গিয়ে যারা আশ্রয় নিতেন বা অরণ্যে গিয়ে যারা আশ্রয় নিতেন, তাদের যে নিয়ম কানুন বা তাদের যে জীবনদর্শী সেগুলো লেখা থাকতো কোথায়, সেটা হচ্ছে আরণ্যকে। এটা মাথায় রাখতে হবে। আর উপনিষদটা কি? উপনিষদটা হচ্ছে একটা দার্শনিক দিক। উপনিষদে কি থাকতো? উপনিষদে থাকতো দর্শন। উপনিষদে দর্শন থাকতো। অর্থাৎ কি, দর্শনের আলোচনা বিষয় কি গো? দর্শনের আলোচনা বিষয় হচ্ছে কর্ম, মায়া, মুক্তি, ব্রহ্ম, আত্মা, পরমাত্মা, এগুলো নিয়েই তো দর্শন। তাহলে দর্শনে কি কি থাকতো? কর্ম, মায়া, মুক্তি, ব্রহ্ম, আত্মা, পরমাত্মা, এই নিয়ে কিন্তু দর্শন ছিল। আর উপনিষদের মূল ভিত্তি কি? উপনিষদের মূল ভিত্তি ছিল দর্শন। এই জন্য উপনিষদকে কি বলা হতো? এই জন্য উপনিষদকে বলা হতো দর্শন শাস্ত্র। মনে থাকবে। তাহলে উপনিষদকে কি বলা হতো? উপনিষদকে বলা হতো দর্শন শাস্ত্র। আর উপনিষদকে কি বলা হয়? বেদের শেষ ভাগ। আমরা জানি যে বেদের যে শেষ ভাগ সেটা একদম শেষ পর্যায়ে রয়েছে উপনিষদ। তাই উপনিষদকে কি বলতো? বেদান্ত। বেদান্ত কথাটি অর্থ হচ্ছে বেদের অন্ত, মানে বেদের শেষ ভাগ। তাহলে বেদান্ত বলে কে পরিচিত ছিল? বেদান্ত নামে পরিচিত ছিল কে? সেটা হচ্ছে উপনিষদ। উপনিষদকে কি বলা হয়? উপনিষদকে বলা হয় বেদান্ত। নেক্সট দেখো, নেক্সট বলছে 1008টি উপনিষদ ছিল। তাহলে টোটাল কয়টি উপনিষদ ছিল? পরীক্ষা যদি তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে টোটাল কয়টি উপনিষদ ছিল, টোটাল কিন্তু আমাদের 108টি। টোটাল আমাদের 108টি কিন্তু উপনিষদ ছিল। তার মধ্যে 13টি ছিল গুরুত্বপূর্ণ। টোটাল উপনিষদ ছিল কয়টি? টোটাল উপনিষদ ছিল 108টি, তার মধ্যে ছিল 13টি গুরুত্বপূর্ণ। এর মধ্যে ছিল মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ ছিল সব থেকে বৃহত্তম। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে টোটাল কটি উপনিষদ ছিল, মোট ছিল 108টি। তার মধ্যে সব থেকে বৃহত্তম উপনিষদ কোনটি? সব থেকে বৃহত্তম উপনিষদ ছিল মুন্ডক উপনিষদ। এটা মাথায় রাখবে। আর মুন্ডক উপনিষদের কি ছিল? একটা বাণী ছিল, ভারতের জাতীয় বাণী যেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে একটি বাণী ছিল, সেই বাণীটার নাম কি? সেটা হচ্ছে সত্যমেব জয়তে। আমরা জানি যে সত্যমেব জয়তে কথাটি কোথায় উল্লেখ আছে? সত্যমেব জয়তে কথাটি লেখা আছে মুন্ডক উপনিষদে। যে কথাগুলো বলছি ভালো করে মনে রাখো, কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। নেক্সট দেখো, নেক্সট বলছে ঋগ্বেদের সংহিতা অংশে। এবার দেখো ঋগ্বেদের সংহিতা অংশে টোটাল 1028টি শ্লোক আছে। তাহলে ঋগ্বেদের যে সংহিত, ঠিক আছে, ঋগ্বেদে টোটাল কটি শ্লোক আছে? যদি তোমাদের পরীক্ষায় প্রশ্নটা আসে যে ঋগ্বেদের টোটাল কটি শ্লোক আছে, তাহলে তোমরা আনসার করবে কি 1028টি কিন্তু শ্লোক আছে। মনে থাকবে। বা রাইমস মানে হাইমস রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর ঋগ্বেদে আমরা জানতে পারি বৈদিক যুগের সভ্যতার মানুষরা কিন্তু প্রকৃতির বা দেবদেবীর কিন্তু তারা কি করতো? পুজো করত। দেবদেবী বা প্রকৃতির তারা পুজো করত। এটা কিন্তু তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো সামবেদ। এবার সামবেদে কি বলছে দেখো, সামবেদে আমরা যজ্ঞর গান, সামবেদে কি দেখতে পাই? গান দেখতে পাই। মানে সামবেদ রিলেটেড টু সং, অর্থাৎ গান নিয়ে আলোচনা করা হয়েছে কোথায়? সামবেদে। আর যজুর্বেদে কি রয়েছে? যজুর্বেদে রয়েছে বিভিন্ন যজ্ঞ মন্ত্র। কি রয়েছে? যজ্ঞ মন্ত্র রয়েছে, এটা মাথায় রাখবে। আর অথর্ববেদে কি রয়েছে? অথর্ববেদে রয়েছে সৃষ্টির রহস্য, চিকিৎসা বিদ্যা এবং বশীকরণ মন্ত্রণ। যে মানুষকে যে আমরা বশীকরণ করি, বশ করি, সেগুলো আমরা জানতে পারি কোথা থেকে? অথর্ববেদ। মনে থাকবে? ক্লিয়ার? তাহলে তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক উল্লেখ আছে কোন বেদে? সেটা হবে কি আমাদের আনসার? অথর্ববেদ। মনে থাকবে যে ব্ল্যাক ম্যাজিক উল্লেখ আছে কোন বেদে? সেটা আনসার হবে তোমাদের অথর্ববেদ। এই কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট দেখো, যারা বেদ পাঠের জন্য 6টি বিদ্যার প্রয়োজন। বেদ পাঠ করতে গেলে বা বেদ সম্পর্কে জানতে গেলে 6টি বিদ্যার আমাদের প্রয়োজন। এটাকে কি বলা হয়? বেদাঙ্গ বলা হয়। তাহলে বেদাঙ্গটা কি? বেদাঙ্গ বলছে দেখো,
বেদকে জানার জন্য 6টি বিদ্যা, বেদকে জানার জন্য যে 6টি বিদ্যার প্রয়োজন সেটাকে আমরা বলবো বেদাঙ্গ। কি কি 6টি বিদ্যা দেখো, একটা হচ্ছে শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, তারপর হচ্ছে কি নিরুক্তীয়, জ্যোতিষ এবং কল্প। এই 6টা জিনিস তোমাদেরকে জানতে হবে বেদ সম্পর্কে জানতে গেলে। তাহলে বেদ সম্পর্কে জানতে গেলে 6টা বিদ্যা আমাদের প্রয়োজন, শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্প। নেক্সট দেখো, নেক্সট বলছে পরবর্তী বৈদিক যুগের রামায়ণ ও মহাভারত, মানে পরবর্তী বৈদিক যুগ। তাহলে আগে আমরা জানলাম কি, মানে একটা ছিল আদি বৈদিক যুগ আর একটা পরবর্তী বৈদিক যুগ। অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে রামায়ণ ও মহাভারত মহাগ্রন্থটি লেখা হয়। তাহলে রামায়ণ মহাভারত লেখা হয় কোন যুগে? রামায়ণ মহাভারত লেখা হয়েছিল তোমার পরবর্তী বৈদিক যুগে। রামায়ণ কে লিখেছিলেন? রামায়ণ লিখেছিলেন বাল্মীকি, মনে রাখতে হবে, এবং মহাভারত কে লিখেছিলেন? ব্যাসদেব। যখন মহাভারতের আসল নাম কি ছিল? মহাভারতের আসল নাম ছিল জয় সংহিতা। যখন ব্যাসদেব এই মহাভারত লিখেছিলেন তখন মহাভারতের নাম কি ছিল? তখন ছিল জয় সংহিতা। পরীক্ষা প্রশ্ন আসবে যে ব্যাসদেব যখন মহাভারত লিখেছিলেন তখন তার নাম কি ছিল? তখন নাম ছিল জয় সংহিতা। প্রাইমারি মতো আমাদের কিন্তু আপার প্রাইমারি নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের আপার প্রাইমারি ব্যাচে অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে অফিসিয়াল যে নাম্বারটি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9647300217, এখানে তোমরা কি কি পেয়ে যাবে আমাদের কোর্সে। এখানে তোমরা পাবে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আদার অন্যান্য রাজ্যের যে সমস্ত প্রশ্ন রয়েছে একদম সমস্ত কিছু সিলেবাস ওয়াইজ তোমরা থিওরি ক্লাস এবং সমস্ত কিছু তোমরা অল ডিটেলস পেয়ে যাবে। আমাদের ক্লাস হবে টিচমিন্ট এই অ্যাপটির মাধ্যমে। ক্লাসের পরে কিন্তু সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের কোর্সে অ্যাডমিশন নাওনি, এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে। চলো এবার আমরা আদি বৈদিক সভ্যতা বা ঋগ্বেদ সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো কি বলছে। ঋগ্বেদ যুগে পরিবার ছিল আর্য সমাজের সর্বনিম্ন স্তর। দেখো আমাদের যেমন সমাজ রয়েছে, আমাদের তো সমাজ রয়েছে তাই না, বা আমাদের যে লোকাল গভর্নমেন্ট রয়েছে, লোকাল গভর্নমেন্টের কটা লেয়ার বলো তো স্তর? আমাদের লোকাল গভর্নমেন্টের 3টে স্তর, অর্থাৎ পঞ্চায়েত রাজে 3টে স্তর রয়েছে। একটা পঞ্চায়েত বা গ্রাম অঞ্চলে কি রয়েছে? পঞ্চায়েত রয়েছে, ব্লক রয়েছে, ব্লক সভা, ব্লক অঞ্চল, আরটা রয়েছে জেলা পরিষদ, তাই তো? তাহলে 3টে রয়েছে। ঠিক তেমনি তখনকার দিনে ঋগ্বেদের যুগে পরিবার ছিল সমাজের সর্বনিম্ন স্তর। তাহলে সমাজের সর্বনিম্ন স্তর কি ছিল? পরিবার বা ফ্যামিলি ছিল রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। তাহলে যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে বৈদিক সভ্যতার রাষ্ট্র ব্যবস্থার প্রথম ভিত্তি কি ছিল, তাহলে আনসার হবে কি? পরিবার। তাহলে আমাদের ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি কি বলো? আমাদের ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তাই না? তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হচ্ছে। ঠিক তেমনি বৈদিক যুগে মানুষের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ছিল কি? পরিবার। বলছে দেখো কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয়েছিল গোষ্ঠী, বা যেটাকে বলা হয় ক্লেন বলা হয়। আবার কয়েকটি গোষ্ঠী নিয়ে গঠিত হয়েছিল কি? উপজাতি। বোঝা গেল? তাহলে কয়েকটা পরিবার নিয়ে তৈরি হয়েছিল গোষ্ঠী, আবার কয়েকটা গোষ্ঠী নিয়ে তৈরি হয়েছিল উপজাতি। আর ঋগ্বেদের শাসনতান্ত্রিক বিভাগকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ঋগ্বেদে যে শাসনতান্ত্রিক বিভাগ, অ্যাডমিনিস্ট্রেটিভ কে, মানে ঋগ্বেদে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিভিশন গুলো ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, মানে ঋগ্বেদে যে শাসনতান্ত্রিক বিভাগ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ছিল সেগুলো কি কি? এক হচ্ছে কি গ্রাম, বিষ এবং জন। কি কি ছিল? গ্রাম, বিষ এবং জন, এই 3টি বিভাগ ছিল। তাহলে ঋগ্বেদের শাসনতান্ত্রিক বিভাগের 3টে দিক ছিল। একটা হচ্ছে কি গ্রাম, 2 নাম্বার হচ্ছে বিষ, আর 3 নাম্বার হচ্ছে জন। এবার দেখো এবার কি বলা হয়েছে যে গ্রামের শাসনকর্তা, গ্রামের যে শাসন করতো তাকে কি বলা হতো? গ্রামীণ। যেমন আমাদের পঞ্চায়েতকে যে শাসন করে তাকে কি বলা হয়? প্রধান। বুঝতে পেরেছ? ঠিক তেমনি তখনকার দিনে গ্রামকে যে শাসন করত তাকে কি বলা হতো? গ্রামীণ বলা হতো। আর কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হতো কি? বিষ।
কয়েকটা গ্রাম নিয়ে কি তৈরি হয়, বিশ্ব তৈরি হয়। আর বিশ্বের প্রধানকে কি বলা হতো, বিশ্বপতি। আর জনের প্রধানকে কি বলা হতো, গোপ। যেমন দেখো, আমরা জানি যে আমাদের কয়েকটা গ্রাম, আমাদের গ্রাম রয়েছে, অনেকগুলো গ্রাম নিয়ে কি তৈরি হয়, আমাদের একটা গ্রাম পঞ্চায়েত। তো গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয় বলো, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয় প্রধান বলা হয়। আবার অনেকগুলো গ্রাম পঞ্চায়েত নিয়ে কি তৈরি হয়, একটা ব্লক তৈরি হয়, ব্লকের প্রধানকে কি বলা হয়, বিডিও বলা হয়। অনেকগুলো ব্লক নিয়ে কি তৈরি হয়, একটা জেলা তৈরি হয়। তাহলে জেলার প্রধানকে কি বলা হয়, ডিএম বলা হয়। ঠিক তেমনি বর্তমান এবং প্রাচীন, শুধু নামগুলো আলাদা, মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তখনকার দিনে কিন্তু রাজতন্ত্র ছিল। তখনকার দিনটা কি ছিল, রাজতন্ত্র ছিল, রাজারাই শাসন করত। রাজাদেরকে কি বলা হতো, রাজন বলা হতো। যদিও রাজারা শাসন করত, তবুও শাসন ব্যবস্থা কিন্তু স্বৈরাচারী ছিল না। স্বৈরাচারী মানে কি স্যার, স্বৈরাচারী মানে হচ্ছে রাজা কারো কথা শুনবে না, তার যেটা মন চাইবে সেটাই করবে, এটাকে বলা হয় স্বৈরাচারী। কিন্তু তখনকার দিনে রাজারা শাসন করতো ঠিকই, কিন্তু রাজার যে বিহেভিয়ার বা রাজার যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু স্বৈরাচারী ছিল না। মানে কোনো একটা ডিসিশন নিতে গেলে রাজাকে একটা কি করতে হতো, কমিটি গঠন করতে হতো। সেই কমিটিটা কি, একটা বলা হয় কি সভা, আর একটা বলা হয় সমিতি। তাহলে সভা ও সমিতি দুটো নামে দুটি পরিষদ গঠন ছিল, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই কিন্তু রাজা রাজত্ব চালাতো। আর রাজশক্তি নিয়ন্ত্রণে পুরোহিতের ভূমিকা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে রাজশক্তি নিয়ন্ত্রণে কাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, পুরোহিত। আর পুরোহিতের মধ্যে বশিষ্ঠ এবং বিশ্বমিত্র, এই দুটো ছিল কি সব থেকে প্রভাবশালী পুরোহিত। তাহলে বৈদিক যুগে কারা সব থেকে প্রভাবশালী পুরোহিত ছিল, এক হচ্ছে কি বশিষ্ঠ, আর একটা হচ্ছে বিশ্বমিত্র। ওপর ধারে আনার জন্য, মানে অপরাধী ধরার জন্য ছিল পুলিশ। যেমন আমাদের বর্তমান দিনে চোর ডাকাত এদেরকে ধরার জন্য কি রয়েছে, অবশ্যই পুলিশ রয়েছে। ঠিক তেমনি বৈদিক যুগেও কিন্তু পুলিশ ছিল, সেই পুলিশকে কিন্তু অন্য নামে ডাকা হতো, সেই নামটা কি, উগ্র। কি বলা হতো, উগ্র। তাহলে বৈদিক যুগের পুলিশকে কি বলা হতো, বৈদিক যুগের পুলিশকে বলা হতো উগ্র। মনে থাকবে, ক্লিয়ার। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, দেখো এবার যেটা আমরা দেখব, এবার একটা জিনিস তোমরা ভালো করে রাখো যে সামাজিক জীবন। তাহলে বৈদিক যুগের সামাজিক জীবন কেমন ছিল, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে, অর্থাৎ সোশ্যাল লাইফ কিরকম ছিল এটা আমরা দেখব। বলছে দেখো, বৈদিক যুগের সমাজের ভিত্তি ছিল পরিবার, যেটা আমি তোমাদেরকে বললাম যে বৈদিক যুগের সমাজের প্রধান ভিত্তি কি ছিল, পরিবার। আর এই পরিবারটা ছিল কি পিতৃতান্ত্রিক। যেমন আমাদের এখন বর্তমানে সমাজ কি, আমাদের পরিবারের প্রধানকে বলো, মা না বাবা, অবশ্যই বাবা। ঠিক তেমনি আমাদের যেমন ব্যবস্থা, ঠিক তেমন কিন্তু বৈদিক যুগেও ছিল। বৈদিক যুগেও কিন্তু তাদের যে পরিবার বা সমাজ সেটা কিন্তু কি ছিল, পিতৃতান্ত্রিক এবং একান্নবর্তী মানে জয়েন্ট ফ্যামিলি। বোঝা গেল, এখনো কিন্তু আমাদের বর্তমানে জয়েন্ট ফ্যামিলি রয়েছে, তখনকার দিনেও কিন্তু জয়েন্ট ফ্যামিলি ছিল। আর পরিবারের যে প্রধান তাকে কি বলা হতো, কুল বলা হতো। পরিবারের প্রধানকে কি বলা হতো, কুল। আর পরিবারের প্রধান বা যে বড়, যে পরিবারের যে প্রধান বড় মানে বাবা বা দাদু, যে বড় তাকে কি বলা হতো, তাকে বলা হতো গৃহপতি বা কুলপ। মনে থাকবে, তাহলে পরিবারের প্রধানকে কি বলা হতো, কুল। আর পরিবারের যে বয়োজ্যেষ্ঠ বা সব থেকে যে মানে বয়স্ক তাকে কি বলা হতো, কুলপ বা বলা হতো। নেক্সট দেখো, নেক্সট বলা হয়েছে ঋগ্বেদে অগ্নিদেবকে প্রায় তারা অতিথি রূপে বর্ণনা করতো। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম যে বৈদিক যুগে অতিথিকে অনেকটা সম্মান দেওয়া হতো, এটা ইম্পর্টেন্ট। বোঝা গেল, তাহলে বৈদিক যুগে কিন্তু অতিথিকে অনেকটা কিন্তু সম্মান দেওয়া হতো। তখনকার দিনে মেয়েদের কিন্তু কোনো রকম পর্দা সিস্টেম ছিল না, মেয়েদের কোনো রকম পর্দা সিস্টেম ছিল না, কিন্তু মেয়েরা কিন্তু অনেকটা যুদ্ধ করতো, মানে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য বা নিজেদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু অনেকে যুদ্ধ করেছে বা সংগ্রাম করেছে। যেমন কয়েকটা নাম হচ্ছে ঘোষা, অপলা, তারপর বিশ্ববারা, মমতা, লোপামুদ্রা। এরা ছিল একটা নারী, এরা শিক্ষার জন্য কিন্তু অনেকটা কিন্তু নিজেরা লড়াই করেছিল। এই যুগে কিন্তু সতীদাহ বা বাল্য বিবাহের কিন্তু প্রচলন ছিল না, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বৈদিক যুগে কিন্তু সতীদাহ প্রথা বা বাল্য বিবাহ প্রথা কিন্তু প্রচলন ছিল না। কিন্তু
পণ প্রথা কিন্তু প্রচলিত ছিল, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বৈদিক যুগে কিন্তু সতীদাহ প্রথা বা বাল্য বিবাহ প্রথা ছিল না, কিন্তু পণ প্রথা প্রচলিত ছিল। একটা জিনিস আরেকটা মাথা রাখো, তারা কিন্তু ঘোড়া, ভেড়া, ছাগল, গরুর মাংস তারা খেত। তারা কোন কোন পশুর মাংস খেত? ঘোড়া, ভেড়া, ছাগল, গরুর মাংস খেত, কিন্তু তারা গাভী হত্যা করতো না। মানে গাভী মানে যেগুলো তোমার মেয়ে গরু, ঠিক আছে, মানে গাভী মানে মেয়ে গরু যেগুলো দুধ দেয়, সেগুলো তো আমরা গাভী বলি। তো গাভী কিন্তু তারা হত্যা করতো না, মনে থাকবে। এমনি গরুর মাংস তারা খেত, কিন্তু তারা গাভী হত্যা করতো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমরা যেমন এখন ধরো মানে মদ খাচ্ছি, ঠিক আছে, মদ খাই বা মদ পান করি, তখনকার দিনেও মানুষ কিন্তু এই পান করতো। ঠিক আছে, এই যে সুরা, মানে দুটো পানীয় ছিল, পানীয় বলতে এখানে দুটো মদের কথাই বলা হয়েছে। একটা হচ্ছে মানে নেশা করতো, একটা সোমরস আর একটা সুরা। তাহলে সোমরস ও সুরা নামে দুটো ছিল, এইগুলো দিয়ে তারা কিন্তু কি করতো, তারা নেশা করতো, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, তখনকার দিনে আর্যদের মধ্যে বর্ণ ব্যবস্থা ছিল। বর্ণ মানে তাদের দেহের যে কালার, অর্থাৎ বডির যে রং, তার উপর ভিত্তি করে তারা নিজেদেরকে দুভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে শ্বেত আর্য, আর একটা হচ্ছে কৃষ্ণ আর্য। যারা ফর্সা দেখতে তারা ছিল শ্বেত আর্য, আর যারা ছিল কৃষ্ণ মানে কালো, তাদেরকে বলা হতো কৃষ্ণ আর্য। এবং পরবর্তী টাইমে সেটা কিন্তু বিভিন্ন যে বর্ণ প্রথায় কিন্তু ধারণ করে, সেটা কিন্তু ধীরে ধীরে সেটা কিন্তু বর্ণ প্রথাতে ধারণ করেছিল। তার মানে আমি এখান থেকে জানতে পারলাম যে বৈদিক যুগে বর্ণ প্রথার কিন্তু প্রচলন ছিল, মনে থাকবে। তাহলে বর্ণ প্রথা বা পণ প্রথার কিন্তু প্রচলন ছিল। আরেকটা জিনিস মাথায় রাখো, ঋগ্বেদের দশম মণ্ডল, ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্ত নামক একটি স্তোত্রে বলা হয়েছে যে, ভালো করে মাথায় রাখবে, ভালো করে মাথায় রাখো, ঋগ্বেদের দশম মণ্ডল, ঋগ্বেদের দশম মণ্ডলের একটি পুরুষ সূক্ত নামক একটি স্তোত্র মানে শ্লোকে বলা হয়েছে যে ব্রহ্মা, ব্রহ্মা মানে কি? গড। ব্রহ্মা মানে গড। গডের মুখ থেকে তৈরি হয়েছে কারা? ব্রাহ্মণরা। গডের যে মুখ, মুখ থেকে তৈরি হয়েছে কারা? ব্রাহ্মণরা। আর গডের বাহু, বাহু মানে হাত থেকে তৈরি হয়েছে কারা? ক্ষত্রিয়। আর বরের উরু থেকে তৈরি হয়েছে বৈষ্ণরা। আর পা, পা থেকে তৈরি হয়েছে কারা? শূদ্ররা। তাই এই চারটে ভাগ ছিল। তাহলে কি ছিল? চারটে ভাগ ছিল। একটা ছিল ব্রাহ্মণ, তারপর ছিল ক্ষত্রিয়, আর একটা ছিল বৈষ্ণব, আর ছিল শূদ্র। এই চারটি বংশ ছিল। এই চারটি বর্ণের, তাহলে বৈদিক যুগে কটি বর্ণ ছিল যদি পরীক্ষায় প্রশ্ন আসে? বৈদিক যুগের টোটাল আমাদের চারটি বর্ণ ছিল। ঠিক আছে, তাহলে কি বলছে? তাহলে বৈদিক যুগের কিন্তু বৈদিক যুগের চারটি বর্ণ ছিল। কি কি? বৈদিকের চারটি বর্ণের মধ্যে ছিল, এক হচ্ছে তোমার ব্রাহ্মণ, দুই নাম্বার হচ্ছে কি ক্ষত্রিয়, তিন নাম্বার হচ্ছে কি বৈষ্ণব, আর চার নাম্বার হচ্ছে শূদ্র। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো, এই চারটি যে বর্ণ ছিল, তার মধ্যে এই চারটি বর্ণের মধ্যে এই যে প্রথম তিনটি বর্ণ, একটা হচ্ছে কি ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, আর একটা হচ্ছে বৈষ্ণব। এই তিনটি বর্ণ ছিল উচ্চ পর্যায়ে, এরা ছিল উচ্চ পর্যায়ে। আর শূদ্র, এদেরকে কিন্তু এরা দেখতেই পারতো না, এদেরকে একদম নিচু মনে করতো, এদেরকে কিন্তু কোনোভাবেই পাত্তাই দিত না কেউ। তাই এই যুগে উচ্চ তিনটে বর্ণ ছিল উচ্চ, এরা বংশ কোনোভাবে উচ্চ ছিল। এরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিল, এরা বিভিন্ন পেশার সঙ্গে ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত ছিল। আর এই শূদ্রদেরকে তারা কিন্তু কোনোভাবেই দেখতে পারতো না। নেক্সট দেখো, ঋগ বৈদিক যুগের শেষ পূর্বে আর্য সমাজে চতুরাশ্রম প্রথার আবির্ভাব ঘটেছিল। ঠিক আছে, যে ঋগ্বেদের বৈদিক যুগে মানে ঋগ বৈদিক যুগের পূর্বে আর্য সমাজে এই চতুরাশ্রম প্রথার আবির্ভাব ঘটেছিল। চতুরাশ্রমটা কি এটা জানতে হবে। চতুরাশ্রম বলতে কি বোঝাচ্ছে দেখো, একটা হচ্ছে কি ব্রহ্মার্য, একটা গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। কি কি? একটা হচ্ছে কি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস,
এইগুলোকে কি বলা হয়? চতুরাশ্রম। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে তোমাদের বৈদিক যুগে বা ঋগ্বেদে চতুরাশ্রম বলতে কোনগুলোকে বোঝায়? এক হচ্ছে কি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই চারটে ছিল। এই চারটি সম্পর্কে এবার জানবো আমরা। দেখো বলছে ঋগ্বৈদিক সভ্যতায় ছিল গ্রামীণ সভ্যতা, যেটা আমি তোমাদেরকে এর আগেই বললাম যে ঋগ্বৈদিক সভ্যতা কি ছিল? একটা গ্রামীণ সভ্যতা ছিল। তাদের যে মূল পেশার ভিত্তি, তাদের মূল পেশার ভিত্তি ছিল কি? কৃষিকাজ। তাদের মূল পেশার ভিত্তি ছিল কৃষিকাজ। তারা কিন্তু পশুপালন করত, তারা কিন্তু পশুপালন করত। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তারা কিন্তু গাভী হত্যা করা একদম পছন্দ করতো না। মনে থাকবে, তারা মানে গাভী হত্যা করা একদমই পছন্দ করতো না। আর তারা যুদ্ধের জন্য ঘোড়া ব্যবহার করতো বলে তারা ঘোড়াকে গরুর মতো কিন্তু মর্যাদা দিত। বোঝা গেল? এটা ইম্পর্টেন্ট। যেহেতু তারা যুদ্ধের কাজে কি ব্যবহার করতো? ঘোড়া। যুদ্ধকে ঘোড়ার কাজে মানে ঘোড়াকে যুদ্ধের কাজে ব্যবহার করতো বলে এই ঘোড়াকে কিন্তু মানে গরুর মতো তাদেরকে কিন্তু মর্যাদা দিত। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে, তখনকার দিনে মানুষ কিন্তু এই যে তোমার যে ভেড়ার একটা গুরুত্ব ছিল, কারণ ভেড়ার যে তোমার পশম সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে, তখনকার দিনে যে ব্যবসা বাণিজ্য করতো সেটা হচ্ছে বিনিময় প্রথার মাধ্যমে। তেমন একটা টাকার প্রচলন বা মানির প্রচলন ছিল না। তাহলে বৈদিক যুগে মানির প্রচলন কিন্তু ছিল না। তখনকার দিনে মানুষ কিন্তু কিসের বিনিময় ব্যবসা করতো? সেটা হচ্ছে গরুর বিনিময়। গরুর বিনিময়ে কিন্তু মানুষ কিন্তু বেচা কেনা করতো। কিন্তু তখনকার দিনে কি মুদ্রা ছিল না? ছিল। তখনকার দিনে মুদ্রা ছিল, সেটা হচ্ছে স্বর্ণ মুদ্রা। একটা বলা হয় কি নিস্কো বলা হোক, আর একটা বলা হয় মনা। মাথায় থাকবে। তাহলে বৈদিক যুগে যে দুটো স্বর্ণ মুদ্রা প্রচলন ছিল, একটাকে বলা হতো নিস্কো আর একটাকে বলা হতো মনা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু এগুলো কিন্তু সবসময় দৈনন্দিন জীবনে তারা কিন্তু ব্যবহার করতো না। নেক্সট দেখো, নেক্সট এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ধর্মীয় জীবন। সামাজিক জীবন জানলাম, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ধর্মীয় জীবন। কি বলছে দেখো, আর্যরা নানান প্রাকৃতিক শক্তির উপাসনা করত। প্রাকৃতিক শক্তি মানে কি? ওই যে ধরো সূর্য, ঠিক আছে, সূর্য দেবতা, জল দেবতা, তারপর অরণ্য দেবতা, বৃক্ষ দেবতা, এদের কিন্তু তারা উপাসনা করতো। ঠিক আছে, পাহাড়ের, পর্বতের, এদের উপাসনা করতো বা পুজো করতো এরা। অর্থাৎ আর্যরা কিন্তু প্রাকৃতিক শক্তির উপাসনা করত। ঠিক যেমন সিন্ধু সভ্যতা আমরা পড়েছিলাম, তারাও কিন্তু প্রাকৃতিক শক্তির উপাসনা করত। এবার ইম্পর্টেন্ট যেটা দেখো, ইন্দ্র, দেবরাজ ইন্দ্র ছিলেন তাদের সর্বশ্রেষ্ঠ দেবতা। তাহলে বৈদিক যুগে সর্বশ্রেষ্ঠ দেবতা কে ছিল? বৈদিক যুগে সর্বশ্রেষ্ঠ দেবতা ছিল দেবরাজ ইন্দ্র। ঠিক আছে। আর ঋগ্বেদে আমরা জানি, ঋগ্বেদের টোটাল শ্লোক করা ছিল বলো? ঋগ্বেদের টোটাল শ্লোক ছিল 1028টা। তার মধ্যে 250টা শ্লোক, তার মধ্যে 250টা শ্লোক ছিল কাকে নিয়ে? সেটা হচ্ছে দেবরাজ ইন্দ্রকে নিয়ে। আর দেবরাজ ইন্দ্রকে কি বলা হতো? দুর্গ ধ্বংসকারী বা পুরন্দর। মনে থাকবে। তাহলে দুর্গ ধ্বংসকারী কাকে বলা হতো? দেবরাজ ইন্দ্র। তাকে অন্য নামে ডাকা হতো, সেটা হচ্ছে পুরন্দর। আর তিনি ছিলেন বৃষ্টির দেবতা, এটাও ইম্পর্টেন্ট। তাহলে দেবরাজ ইন্দ্র কিসের দেবতা ছিলেন? বৃষ্টির দেবতা ছিলেন। এটা দেবরাজ ইন্দ্র ছিল প্রথম পর্যায়ে। তাহলে সেকেন্ড পর্যায়ে কে ছিল? সেকেন্ড পর্যায়ে যে ছিল সে হচ্ছে অগ্নি, তার নাম ছিল অগ্নি। ঠিক আছে, তাকে কিন্তু 200টা শ্লোক বলা হয়েছে, মানে তার সম্পর্কে 200টা শ্লোক বা মন্ত্র বলা হয়েছে। ঠিক আছে। আর 3 নম্বরে রয়েছে কে? 3 নম্বরে রয়েছিল বরুণ। 3 নম্বরে রয়েছিল বরুণ। আর সে কি ছিল? পাপ পুণ্যের ধারক বাহক এবং জলের দেবতা। তাহলে জলের দেবতা কে ছিল? বরুণ। আর সে কিন্তু পাপ পুণ্যের ধারক বাহক ছিলেন, মানে পাপ পুণ্যের হিসাব করত। এছাড়াও দেখো, এছাড়াও সোম ছিলেন বৃক্ষ মানে গাছের, মরুদ, বজ্র, প্রজন্ম আলোর, এই সমস্ত দেবতা ছিল। আর যম ছিল মৃত্যু দেবতা, আর বায়ু ছিল বাতাসের দেবতা। মনে থাকবে, এই দেবতাগুলো একটু ভালো করে মাথায় রাখো, তাহলে হয়ে যাবে। এছাড়াও দেবতার পাশাপাশি কিন্তু দেবীরাও ছিল। দেবতার পাশাপাশি অনেক দেবী ছিল। যেমন দেখো, একটা ছিল সরস্বতী, সাবিত্রী, উষা, অদিতি, এরা ছিল প্রধান প্রধান দেবী। যেমন দেখো, সাবিত্রী ছিলেন সূর্যমণ্ডলের অধিষ্ঠায়ী বা প্রাণদাত্রী। বোঝা গেল? তাহলে সূর্যমণ্ডলের প্রাণদাত্রী মানে প্রাণ বাঁচিয়েছিল কে? সাবিত্রী। আর সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র জপ করা হয়। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষা আসে। তাহলে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে জপ করা হয়?
সেটা আনসার হবে সাবিত্রী, মনে থাকবে। আর গায়ত্রী মন্ত্র কোথায় পাওয়া যায়? গায়ত্রী মন্ত্র পাওয়া গেছে ঋগ্বেদের 3য় মণ্ডলে। তাহলে গায়ত্রী মন্ত্র কোথায় পাওয়া গেছে? ঋগ্বেদের 3য় মণ্ডলে। আর সরস্বতী ছিল নদীর দেবতা। সরস্বতী কিসের দেবতা ছিল? সরস্বতী ছিল নদীর দেবতা। তারা দেবদেবীর পুজো করতো ঠিকই, মানে বৈদিক যুগে দেবদেবীর পুজো করতো ঠিকই, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু মূর্তি পুজো বা পৌত্তলিক ছিল না, কোনো কিন্তু তাদের মূর্তি পুজো করতো না, মন্দির ছিল না। এটা মাথায় রাখতে হবে। তারা পুজো করতো ঠিকই, কিন্তু কোন রকম দেবদেবীর মূর্তি ছিল না এবং কোন রকম মন্দির কিন্তু তাদের ছিল না। জাস্ট এই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখো। এরপর যেগুলো আমাদের এড়িয়ে গেছে সেগুলো আমরা এমসিকিউ করে সবকিছু আমরা পুনরায় করে নিব। বোঝা গেল? সেগুলো আমরা এমসিকিউর মাধ্যমে করব। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলসে পড়বো, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলসে পড়ে নিব। আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, ঠিক আছে? সবাই ভালো থেকো, আবার দেখা হবে। প্রাইমারির মতো আমাদের কিন্তু আপার প্রাইমারি নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের আপার প্রাইমারি ব্যাচে অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে অফিসিয়াল যে নাম্বারটি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, 9647300217, এখানে তোমরা কি কি পেয়ে যাবে আমাদের কোর্সে। এখানে তোমরা পাবে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আদার অন্যান্য রাজ্যের যে সমস্ত প্রশ্ন রয়েছে, একদম সমস্ত কিছু সিলেবাস ওয়াইজ তোমরা থিওরি ক্লাস এবং সমস্ত কিছু তোমরা অল ডিটেলস পেয়ে যাবে। আমাদের ক্লাস হবে টিচমিন্ট এই অ্যাপটির মাধ্যমে। ক্লাসের পরে কিন্তু সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের কোর্সে অ্যাডমিশন নাওনি, এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে।